পরশু মাধ্যমিক ছাত্রছাত্রীদের বাংলা পরীক্ষা, তাই আজ কোনি থেকে যাতে তোমরা 10-এ 10 নম্বর কমন পাও তার জন্য কোনি থেকে বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে এসেছি একটা রিভিশন ক্লাসের মাধ্যমে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে কোনি আর আলাদাভাবে মুখস্থ করতে হবে না। আমি তোমাদের এই ভিডিওতে রিভিশন করিয়ে দেবো যে কোনি থেকে কোন প্রশ্নগুলো করে গেলেই তোমরা দুটো বড় প্রশ্ন কোনি থেকে করতে হয় 3টের মধ্যে, সেই দুটো খুব ভালোভাবে লিখে আসতে পারবে। তার জন্য পরীক্ষার এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমি এই রিভিশন ক্লাসটা নিয়ে এসেছি, যেটা আমি মনে করি সমস্ত মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। অনুরোধ থাকবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং বাংলা বিষয়ের অন্যান্য যে নোটসগুলো এনেছি, গোটা সিলেবাসের নোটস, এমসিকিউ, এসএকিউ, রচনা, পাশাপাশি ব্যাকরণ, সমস্ত কিছু দিয়েছি আমরা উত্তর সহ। এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম বাংলা বিষয়ের, সেখান থেকে দেখে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য অন্যান্য সকল পরীক্ষার আগে আরও গুরুত্বপূর্ণ ভিডিও সেরকম আসতে চলেছে, সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, কোনি থেকে যে প্রথম প্রশ্ন পড়তে হবে সেটা হচ্ছে, কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে। কার উক্তি? মেয়েটা পা ধোয়া জল খাবে বলতে কি বোঝানো হয়েছে? 1+4 প্রশ্ন। বক্তা: ক্ষিতীশ যখন জুপিটার সুইমিং ক্লাবের প্রশিক্ষকের পদে ছিলেন তখন অমিয়া ও বেলা নামে দুজন মহিলা সাঁতারু সেখানে প্রশিক্ষণ নিত, কিন্তু ক্ষিতীশের শাসন ও বিদ্রূপ সহ্য করতে না পেরে ও ক্ষিতীশের প্রতি তীব্র ক্ষোভে তাঁর ক্লাব ছেড়ে অ্যাপোলোতে যোগ দিয়েছিল। সেখানেই কোনিকে দেখে প্রবল হিংসায় অমিয়া আলোচ্য উক্তিটি করেছিল। তারপর উক্তিটির অন্তর্নিহিত অর্থ: অমিয়ার কোনির সম্পর্কে করা আলোচ্য উক্তিটির উদ্দেশ্য ছিল যত না কোনি তার চেয়ে বেশি প্রশিক্ষক ক্ষিতীশ। জুপিটার ক্লাবে ক্ষিতীশের কাছে প্রশিক্ষণ নেওয়ার সময় অমিয়া ও বেলা তাদের অখেলোয়াড়ি মনোভাব, আচার আচরণ, পোশাক ও সাজগোজ নিয়ে ক্ষিতীশের কাছে যথেষ্ট অপমানিত হয়েছিল। একদিক থেকে ক্ষিতীশের জন্যই তারা জুপিটার ছেড়েছে, সেই ক্ষিতীশের শিষ্য কোনির প্রতি তাদের ঈর্ষা কাজ করাই স্বাভাবিক। এছাড়া অমিয়ার অহংকার ও উদ্ধত্ত তাকে দিয়ে এই ধরনের উক্তি করিয়েছে। 2 প্রশ্ন। অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। বাংলা সাঁতার দলে কোনিকে স্থান দেওয়ার জন্য কে কীভাবে লড়াই করে সাফল্য পেয়েছিল তা নিজের ভাষায় লেখো। উত্তর: মাদ্রাজে অনুষ্ঠিত জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপের জন্য BASA নির্বাচন সভায় বালিগঞ্জ ক্লাবের হিয়া মিত্রের সাঁতার প্রশিক্ষক প্রণবেন্দ্র বিশ্বাস কোনিকে দলে রাখার প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাব মেনে নিতে জুপিটার ক্লাবের সদস্যদের আপত্তি ছিল তা বলাই বাহুল্য, কারণ ক্ষিতীশের প্রতি তাদের বিরোধিতা কোনিকেও রেহাই দেয়নি। কোনির পক্ষ নিয়ে যে প্রণবেন্দু লড়াই করবেন তা তারা ভাবতে পারেননি, তাই তার প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে ধীরেন ঘোষ স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির কৃত্যের কথা স্মরণ করিয়ে দিতে চান। সেখানে 3টি আলাদা আলাদা ইভেন্টে 2টিতে ডিসকোয়ালিফাই করা হয়েছিল ও একটি ইভেন্টে প্রথম হওয়া সত্ত্বেও তা মেনে নেওয়া হয়নি। প্রণবেন্দু এই কথাই বলায় ধীরেন ঘোষ অধৈর্য হয়ে টেবিলে ঘুষি মেরে চিৎকার করে কোনিকে দলে নেওয়ার বিরুদ্ধে জানান যে কোনির টাইমিং জানা নেই বলে তাকে দলে নেওয়া সম্ভবপর নয়। একথা শুনে প্রণবেন্দু ধীর স্বরে ঘোষণা করেন যে তাহলে বালিগঞ্জ সুইমিং ক্লাবের সুইমারদের বাদ দিয়েই বাংলার দল গঠন করতে হবে। তিনি তার মেয়েদের উইথড্র করে নেবেন। এটি যে কিছুতেই সম্ভব নয় তার সকলেই জানত, তাই বাধ্য হয়ে প্রণবেন্দুর প্রস্তাবে সাড়া দিতে হয় সকলকে। তবে ধীরেন ঘোষ এতে প্রণবেন্দুর স্বার্থ খুঁজলে তিনি জানান যে মহারাষ্ট্রের রমা যোশীকে আটকানো ছাড়া তার আর কোনো স্বার্থ নেই। 3 প্রশ্ন। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছো আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি? এর পরবর্তী ঘটনা সংক্ষেপে বর্ণনা করো। 2+3 প্রশ্ন। উত্তর: মতিনন্দীর কোনি উপন্যাসের প্রধান চরিত্র কোনি অর্থাৎ কনক চাপা পাল ক্লাব কর্তাদের ষড়যন্ত্রের শিকার। জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে যোগদান করার জন্য মাদ্রাজে গিয়েও সে কোনো ইভেন্টে নামতে পারেননি। নানা অজুহাতে তাকে কেবল বসিয়েই রাখা হয়েছিল। শেষ পর্যন্ত বাংলার এক প্রতিযোগী অমিয়া অসুস্থ হয়ে পড়লে কোনির ডাক পড়েছিল, এই জন্য কোনির অভিমান হয়েছিল। নেক্সট পার্টের উত্তর: মেয়েদের 4x100 মিটার রিলে রেসে নামার জন্য কোনিকে ডাকতে এসেছিল হিয়া, কিন্তু এতদিন ধরে তাকে বিনা কারণে বসিয়ে রাখা হয়েছে বলে কোনি ক্ষুব্ধ মর্মাহত। সে কোনো মতে রিলে রেসে নামতে রাজি হয় না। হিয়া কোনিকে বোঝায় যে বেঙ্গল টিমের জন্যই তাকে প্রয়োজন। কোনির অভিযোগ হিয়া নিজের সোনার মেডেল নিশ্চিত করার জন্যই তাকে ডাকতে এসছে। উত্তেজিত হিয়া কোনিকে চড় মারার জন্য হাত তুললে কোনিও তাকে মারতে উদ্যত হয়। কোনির কস্টিউম ছিল না।
হিয়ার অতিরিক্ত কস্টিউমটা পরেই সে প্রস্তুত হয়। তারপর জলে নামার ঠিক আগের মুহূর্তে কনিকে অবাক করে দিয়ে সেখানে হাজির হন খিদ্দা। ফাইট কনি ফাইট ধ্বনিতে গর্জিত হয়ে ওঠেন তিনি। এবার সুইমিং পুলের জলে নিজের সর্বশক্তি দিয়ে লড়াই করার মনোবল ফিরে পেল সে। রমা যোশীর থেকে 3 সেকেন্ড পরে জলে নেমেও দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার আগেই বোট স্পর্শ করে কনি। তারপরের প্রশ্ন, হঠাৎ কনির দু চোখ জলে ভরে এলো। কনির দু চোখ জলে ভরে ওঠার কারণ কি, এরপর কি হয়েছিল? উত্তর, মতি নন্দীর কনি উপন্যাস থেকে উদ্ধৃত অংশটি গৃহীত হয়েছে। রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত এক সাঁতার প্রতিযোগিতায় যে 25 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিল তার মধ্যে একদিকে যেমন ছিল বালিগঞ্জের হিয়া মিত্র, অন্যদিকে তেমন ছিল শ্যামপুকুর বস্তির কনি। সাধারণ সাঁতারু কনি নিজেকে উজাড় করেও টেকনিক জানা হিয়া মিত্রের সঙ্গে পেরে ওঠেনি। কিন্তু দাদা কমলকে কথা দিয়েছিল মেয়েদের মধ্যে প্রথম হবে। সেই জন্য দাদা ধার করে 12 টাকা দিয়ে কনিকে সাঁতারের পোশাক কিনে দিয়েছিল। কনি নিজের এই পরাজয়ও দাদাকে দেওয়ার কথা রাখতে না পারার বেদনা মেনে নিতে পারেনি। সেই সময় ক্ষিতীশের কণ্ঠস্বর সাঁতার শেখানোর প্রস্তাব তাকে দুর্বল করে দিয়েছিল। সেই মুহূর্তে দুঃখ অভিমান কনির চোখে জল দেখা দিয়েছিল। যে ঘটনা এরপর ঘটেছিল তা কনির জীবনের সব থেকে দিশা পরিবর্তনকারী ঘটনা। সাদাসিধে পরিবারের কনি খুব ভালো সাঁতার জানলেও সে কোনোদিনও কোনো প্রশিক্ষকের কাছে সাঁতার শেখার কথা ভাবেনি। সম্ভবত সাঁতার প্রশিক্ষণের বিষয়ে তেমন কিছু জানাও ছিল না তার। কিন্তু তার জীবনের এই পর্বে ক্ষিতীশের মতো একজন প্রশিক্ষককে পেয়ে সে ধীরে ধীরে সাফল্যের শীর্ষে পৌঁছয়। 5 প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে, কি কারণেই পুষে রাখা, বা প্রশ্ন এইভাবেও দিতে পারে। এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কনির জল থেকে উঠতে দেরি হচ্ছে। কোন ঘটনার পর কনির এই পরিবর্তন ঘটে, বা প্রশ্ন এইভাবেও দিতে পারে। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। এই ভাবনাটি কার ছিল আর কোন সময় পরিপ্রেক্ষিতে এই ভাবনা তা আলোচনা করো। উত্তরে কি বলা হচ্ছে, মতি নন্দীর কনি উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র কনি বয়সে ছোট হলেও বুঝত গরিব বড়লোকের পার্থক্য। সে জানতো ধনীরা গরিবদের খারাপ চোখে দেখে, ঘৃণা করে। এটা তার সম্পূর্ণ নিজস্ব ভাবনা। কনির মনেও ধনীদের প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছিল। স্বাভাবিকভাবেই হিয়ার প্রতিও কনির যথেষ্ট রাগ ছিল। তাই যেদিন খিদ্দার সঙ্গে কনির চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিল, হিয়া তাকে জল খেতে দিলে জল ভর্তি গ্লাস কনি ছুঁড়ে ফেলেছিল। কনির এরূপ আচরণে খিদ্দা লজ্জিত হলেও তিনি মনে মনে খুশিই হয়েছিলেন। খিদ্দা চেয়েছিলেন হিয়ার প্রতি তার রাগটা কনির মধ্যে বুকে পুষে রাখুক। নেক্সট পার্টে, হিয়া ধনী পরিবারের মেয়ে এবং একজন প্রতিভাবান সাঁতারু। খিদ্দা জানতেন যে হিয়াই হলো কনির ভবিষ্যতের প্রতিদ্বন্দ্বী। কনিকে ক্ষিতীশ এভাবে তৈরি করেছিলেন যে সে অনায়াসে বাংলার অন্য মেয়েদের টক্কর দিতে পারত। কিন্তু কঠোর অধ্যাবসায়ের সঙ্গে কনির এই তেজটাও জরুরি ছিল। ক্ষিতীশ সিংহ একজন উঁচু মানের প্রশিক্ষক, তাই তিনি জানতেন যে হিয়ার প্রতি কনির এই রাগটা পুষে রাখতে পারলে সাঁতারের সময় তার সুফল পাওয়া যাবেই। এই জন্য হিয়ার প্রতি রূঢ় আচরণ করলেও ক্ষিতীশ কনিকে বকেনি, বরং কনির রাগটাকে আরও উস্কে দিয়েছিল। মুখোমুখি লড়াইয়ের প্রতিপক্ষকে পর্যুদস্ত করার জন্য যে জেদটা থাকা প্রয়োজন, কনির সেই জেদটা আরও বাড়িয়ে তোলার জন্যই এই রাগটা পুষে রাখা প্রয়োজন ছিল। নেক্সট, ফাইট কনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে কী ধরনের ফাইট করতে হয়েছিল নিজের ভাষায় লেখো। প্রথমে, আধুনিককালের বাংলা উপন্যাসিক মতি নন্দীর কনি উপন্যাসের একজন সাধারণ মেয়ের অসাধারণ সাফল্যের কাহিনী বিবৃত হয়েছে। শ্যামপুকুর বস্তির এক হতদরিদ্র পরিবারের মেয়ে কনি বহু বাধা পেয়ে এক সময় ন্যাশনাল চ্যাম্পিয়ন সাঁতারু হয়ে ওঠে। কনির এই উত্তরণ স্বাভাবিক ছন্দে হয়ে ওঠেনি, রীতিমতো তাকে ফাইট করেই এগোতে হয়েছে। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে গিয়ে কনিকে যে ধরনের ফাইট করতে হয়েছিল তা এই রকম। প্রথম পয়েন্টে কি লিখছি, দারিদ্র্যের বিরুদ্ধে ফাইট। উত্তরে হবে কনির প্রথম লড়াইটা ছিল দারিদ্র্যের সঙ্গে। সে এমন এক পরিবারের মেয়ে যেখানে 3 বেলা খেয়ে পরে বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জের বিষয়। সুতরাং তার পরিবারের পক্ষে কনিকে সাঁতার শেখানো তো দূরের কথা, একটা কস্টিউম কিনে দেওয়ার সামর্থ্যও তাদের ছিল না। তাছাড়া দারিদ্র্যের কারণেই তাকে সাঁতার শেখার শুরুর সময় থেকে মাদ্রাজ পৌঁছানো অবধি নানাভাবে বিদ্রূপের শিকার হতে হয়েছে। একথা অস্বীকার করার উপায় নেই। ক্ষিতীশের নজরে না পড়লে কনির সাঁতার শেখাই হতো না। সেকেন্ড পয়েন্ট, নিজের সঙ্গে ফাইট। কনি না ছিল বড়লোক বাড়ির মেয়ে, না ছিল তেমন শিক্ষা দীক্ষা। তাই অমিয়া যে তাকে ঝি বলেছিল সে খুব লজ্জা পেয়েছিল। সে তখন ভেবেছিল যে হাতের লেখাটা ভালো হলে কাউন্টারে বসত। সেটা যখন হয়ে ওঠেনি, কনি খিদ্দাকেই প্রশ্ন করে অমিয়ার রেকর্ডটা কবে ভাঙতে পারবো। আসলে এটা ছিল নিজের সঙ্গে নিজের লড়াই, ক্ষমতা দিয়ে অক্ষমতার ঢাকানোর লড়াই।
থার্ড পয়েন্ট, ষড়যন্ত্রের বিরুদ্ধে ফাইট। জুপিটারের ক্ষিতীশ বিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছিল কোনি। তাকে কখনো অন্যায়ভাবে ডিসকোয়ালিফাই করা হয়, কখনো হারানোর চেষ্টা করা হয়। এমনকি BASA নির্বাচনী সভায় তাকে বাংলা দল থেকে বাদ দেওয়ারও চেষ্টা করা হয়। তার পরের পয়েন্ট, বঞ্চনার বিরুদ্ধে ফাইট। মাদ্রাজে পৌঁছেও কোনিকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল। একের পর এক প্রতিযোগিতা সে গ্যালারিতে বসে দেখেছে, জলে নামার সুযোগ পায়নি। লাস্টে বলছে, তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। মাদ্রাজে জাতীয় সাঁতার প্রতিযোগিতার শেষ মুহূর্তে নামার সুযোগ পেয়েও কোনি নিজের প্রতিভা প্রমাণ করে দিয়েছিল। নেক্সট প্রশ্ন, খিদ্দা। এবার আমরা কী খাবো? বক্তা কি? উদ্দিষ্ট ব্যক্তি কিভাবে তাদের সাহায্য করেছেন? 1+4 প্রশ্ন। উত্তরে প্রথম, মতিনন্দীর কোনি উপন্যাসে কোনি ক্ষিতীশকে কথা বলেছিল। নেক্সট পার্টের উত্তর, উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ কোনির, এটা কোনের হয়ে গেছে, এটা হবে কোনির সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংহ শুধু একজন ভালো প্রশিক্ষক ছিলেন না, একজন বিরাট হৃদয়ের মানুষ ছিলেন। গঙ্গায় কোনির সাঁতার দেখে তিনি স্বেচ্ছায় তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা বলেছিলেন। শুধু তাই নয়, কোনির খাবারের ব্যবস্থাও তিনি করেছিলেন। তারপর হঠাৎ একদিন কোনিদের পরিবারে দুর্যোগের কালো মেঘ নেমে আসে। টিবি রোগে আক্রান্ত হয়ে পৃথিবী ছেড়ে চলে যায় কোনির বড় দাদা কমল। সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। তার মৃত্যুতে কোনিদের পরিবার সর্বশান্ত হয়। এই রকম পরিস্থিতিতে কোনি ক্ষিতীশকে জিজ্ঞাসা করেছিল, খিদ্দা, এবার আমরা কি খাবো? ক্ষিতীশ এরপর নিজের সাধ্যের বাইরে গিয়ে কোনির পরিবারের অন্ন সংস্থানের বন্দোবস্ত করেছিল। কোনির সঙ্গে সঙ্গে কোনির পরিবারকেও বুক দিয়ে আগলেছিল কোনির প্রিয় খিদ্দা। ক্ষিতীশ কোনির মাকে ছিট কাপড় কাটার কাজ দিয়েছিলেন। তিনি নিজে এসে ছিট কাপড় পৌঁছে দিতেন এবং সেগুলি কাটা হয়ে গেলে কোনির মাধ্যমে পাঠানো হতো। এর থেকে তাদের অল্প কিছু উপার্জন হতো। তাছাড়া কোনিকেও লীলাবতীর দোকানে 40 টাকা মাস মাইনের কাজ জোগাড় করে দিয়েছিলেন তিনি। এছাড়াও ক্ষিতীশ নানাভাবে কোনিকে পারিবারিক সাহায্য করতেন। পরের প্রশ্ন, আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না। বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে এমন কথা বলেছেন কেন? একই সাথে শরীরটাকে চাকর বানাতে বলতে তিনি কি বোঝাইছেন? উত্তর, মতি নন্দিনীর লেখা কোনি উপন্যাসে ক্ষিতীশ বিষ্ণুচরণ ধরকে এ কথা বলেছেন কারণ ক্ষিতীশ বয়সে 50 হওয়া সত্ত্বেও ব্যায়াম ও সংযমের মাধ্যমে নিজের শরীরকে সক্ষম রেখেছেন। তিনি এখনও দৌড়াতে পারেন, সিঁড়ি দিয়ে স্বচ্ছন্দে ওঠানামা করতে পারেন, এমনকি নিজের ইচ্ছা শক্তিকে কাজে লাগিয়ে শরীরের কোনো অঙ্গকে অনার করে রাখতে পারেন। উল্টো দিকে বিষ্ণুধরন অগাধ অর্থের অধিকারী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে দৈহিকভাবে দুর্বল। অপরিমিত খাদ্যাভ্যাস তার দেহের ওজন বাড়িয়েছে, কিন্তু তার মনের জোর কমিয়ে দিয়েছে, কারণ শরীরে আসলে তার মনের কথা শোনে না। বানানো শরীরটাকে চাকার বানানোর অর্থ হলো মনের নির্দেশে শরীরের কাজকর্ম নিয়ন্ত্রিত হওয়া। ক্ষিতীশের মতে লোহা চিবিয়ে খেয়েও যদি পাকস্থলী মন হজম করার আদেশ দেয় তবে সে তাই করবে। মন যদি পাকে 5 মাইল হাঁটার নির্দেশ দেয়, পা জোড়া অমনি পৌঁছে দেবে। বয়স হলেও গাছের ডাল ধরে ঝুলে থাকার শখ হলে হাত দুটো সে হুকুম তালিম করবে। শরীরটাকে চাকর বানানো বলতে ক্ষিতীশের শরীরের ওপর মনের এই আশ্চর্য নিয়ন্ত্রণকেই বুঝিয়েছেন। নেক্সট, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। কে কাকে কথা বলেছিল? প্রসঙ্গ উল্লেখ করে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তর, মতিনন্দীর কোনি উপন্যাসে খিদ্দা অর্থাৎ ক্ষিতীশ সিংহ কোনিকে কথা বলেছিল। নেক্সট পার্টের উত্তর, একদিন রাত্রে খাওয়ার পর ক্ষিতীশ কোনিকে বাড়ি পৌঁছে দিতে যাচ্ছিল। ক্ষিতীশ স্টপওয়াচটা কোনির চোখের সামনে ধরে কীভাবে ছোটোখাটো রেকর্ডগুলো ভেঙে ওয়ার্ল্ড রেকর্ডের দিকে এগোতে হবে সেই নিয়ে আলোচনা করছিল। হঠাৎ করে জানতে চায় যে সে কবে অমিয়ার রেকর্ড ভাঙতে পারবে। এর কারণ জানতে চাইলে কোনি বলে যে সেদিন অমিয়া তাদের দোকানে ব্লাউজ করাতে এসেছিল এবং সবার সামনে কোনিকে ঝি বলেছে। অমিয়ার কথায় সে লজ্জা পেয়েছিল এবং এরপরই ক্ষিতীশ কোনিকে উদ্ধৃত কথাগুলি বলেছিল। এর সাথেই কোনি একজন প্রতিভাবান সাঁতারু, সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে এটাই তার আসল পরিচয়। সাঁতার প্রতিযোগিতায় হার জিতের ভিত্তিতে তার যোগ্যতা প্রমাণ হওয়া উচিত। এই জন্য ক্ষিতীশ বলেছিল, তোর আসল লজ্জা জলে, আসল গর্বও জলে। অর্থাৎ প্রতিযোগিতায় জয়লাভ করলেই কোনির গর্ব এবং হেরে গেলে লজ্জা পাওয়া উচিত। নেক্সট প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তো প্রথম পাঠের উত্তর, মতিনন্দীর কোনি উপন্যাসে কোনির প্রশিক্ষক ক্ষিতীশ সিংহে কথা বলেছেন। নেক্সট পাঠের উত্তর, মাদ্রাজে আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে শেষ মুহূর্তে জলে নামার সুযোগ পেয়েছিল কোনি। সাঁতারু হিসেবে অংশগ্রহণ করলেও তাকে নানা অজুহাতে বসিয়ে রাখা হয়েছিল। মেয়েদের রিলে রেসের আগে অমিয়া অসুস্থ হয়ে পড়লে তাকে বিনা প্রস্তুতিতে জলে নামতে হয়েছিল। এতদিন দর্শক আসনে বসে থাকার পর যখন সে নিজেকে প্রমাণ করার সুযোগ পেল, তখন নিজের সর্বশক্তি দিয়ে রমা যোশীকে হারিয়ে বাংলা জয় নিশ্চিত করেছিল কোনি। জল থেকে উঠে খিদ্দাকে নিজের শরীরের শারীরিক কষ্টের কথা জানালে খিদ্দা বলেছিল, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি।
আসলে প্রশিক্ষক হিসেবে ক্ষিতিশ সিংয়ের মূল মন্ত্র ছিল অনুশীলন। তিনি বিশ্বাস করতেন যে শরীরকে ঘষে ঘষে সানিয়ে তুললে অসম্ভবকে সম্ভব করা যায়। তিনি কনির প্রশিক্ষণে এতটুকু খামতি রাখেননি। কখনো ভয় দেখিয়ে বা কখনো খাবার লোভ দেখিয়ে তিনি কনিকে দিয়ে সাধ্যসিদ্ধ পরিশ্রম করিয়েছিলেন। তার ফল কনি পেয়েছিল মাদ্রাজে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে। এর জন্য ক্ষিতিশ বলেছিল, যন্ত্রণাটাই তো আমি। আজ ভিডিওর লাস্ট প্রশ্ন, খাওয়াই আমার লোভ নেই, ডায়েটিং করি, বক্তাকে তার ডায়েটিংয়ের পরিচয় দাও। উত্তর, সাংবাদিক সাহিত্যিক মতি নন্দীর কোনি উপন্যাসে বিষ্ণুচরণ ধর এই কথা বলেছিল। প্রথমে, ভোজনরসিক বিষ্ণুধর একজন অত্যন্ত বনেদি বংশের লোক এবং অন্যান্য সম্পত্তির সঙ্গে সে একটি 3.5 মণ দেহের মালিক। তার স্থূলতার জন্য ঘরে বাইরে তাকে নিন্দামানে জর্জরিত হতে হয়। বারুণীর দিন গঙ্গার ঘাটে মালিশ করাতে এসেও তার রেহাই নেই। জনৈক চশমাধারী ছিপছিপে চেহারার পৌর অর্থাৎ ক্ষিতিশ তাকে হিপো, হাতি ইত্যাদি আখ্যা দিয়ে দেন। এই প্রসঙ্গে বিষ্ণুধর অত্যন্ত গর্বের সঙ্গে জানায় যে সে রীতিমতো ডায়েটিং করে। তার ডায়েটিং ছিল এই রকম: সে রোজ 300 গ্রাম ক্ষীর খায়, আগে খেত 8 কিলো। জলখাবারে খায় 15টা লুচি, আগে খেত 20টা। 250 গ্রামের চালের ভাত এবং রাতে 12খানা রুটি হয়েছে তার দৈনিক খাদ্য তালিকায়। এখন গরম ভাতের সঙ্গে মাত্র 4 চামচ ঘি খায় সে, আগে অনেক বেশি খেত। তার অন্যান্য আহারের মধ্যে রয়েছে বিকেলে 2 গ্লাস মিষ্টির শরবত আর 4টে কড়া পাক। তবে মাছ বা মাংস সে ছুঁয়েও দেখে না, কারণ বাড়িতে রাধাগোবিন্দ বিগ্রহ হয়েছে। অন্যান্যরা যে যাই বলুক, বিষ্ণুধরের মতে সকাল থেকে রাত অবধি ব্যবসা সামলে এই আহার নিতান্তই অপর্যাপ্ত। দুঃখের সুরে সে বলে ওঠে, এত খাটুনির পর এইটুকু খাদ্য। তো এই ছিল ছাত্রছাত্রীরা কোনি থেকে 11টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোনি এত বড় তোমাদের সহায়ক গ্রন্থ, এখান থেকে খুঁজলে 11টি কেন, প্রায় 50টি বড় প্রশ্ন বের করা যায়। সেখান থেকে 11টি প্রশ্ন উত্তর দিলাম। আশা রাখছি তোমাদের মাধ্যমিকে কোনি থেকে 3টি বড় প্রশ্ন আসবে, 3টির মধ্যে 3টিই তোমরা কমন পাবে। আজ এই ভিডিওতে সেই উত্তরই দিয়ে দিলাম। আশা রাখবো তোমাদের অনেকটা হেল্প হবে। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।